পলিটিক্স, জেগে উঠুক জনতা, বদলে যাক রাজনীতি। তারেক রহমান সাহেব, আপনাকে আমি একটা কথা বলি। ইদানিং আপনার একটা লোককে আপনারা বোধহয় নিয়োগ দিয়েছেন। আপনি, আমি জানি না, আপনারা পারিবারিক ভাবে আপনারা বোধহয় ডেমেনশিয়া নতুবা আপনাদের আলজাইমার আপনাদের ভিতরে। তারেক রহমান সাহেব, আপনাদের ভিতরে এই অযোগ্যতাটা আছে, এটা কেন আমি জানি না। আপনারা মইনের মতো বালচলে সেনা প্রধান বানাইছেন, পরে মইন আপনার কোমর ভেঙে দিচ্ছে। আপনারা বাইচা বাইচা ভুল লোকগুলোকে আপনারা নির্বাচন করেন। তারেক রহমান সাহেব সেই মানিও ইংরেজিতে একটা কথা বলে, ইউ মেড মি ফুল ওয়ান্স, shame on you. ইউ মেড মি ফুল টুয়াইস, shame on me. আপনার ভিতরে কি এই লজ্জাবোধটা কাজ করে তারেক রহমান সাহেব? আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনারা বারবার এই সিলেকশন গুলায় কেন ভুল করেন? আপনারা কেন সালাউদ্দিনকে এখন প্রমোট করছেন, যেই সালাউদ্দিন 7 বছর রয়েট ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে ঢুকছে? আপনি এই লোকটারে কেমনে বিশ্বাস করেন? কিবা ওই সালাউদ্দিন যদি আমার মায়ের পেটের আপন ভাই হইতো, আমি তো তারা বিশ্বাস করতাম না। তাকে এখন এত গুরুত্ব দিচ্ছেন কেন? এরা কোনোদিন আপনার লয়াল হবে না, এরা আপনার পিঠে ছুরি ঢুকাই দিবে। আমি এই সালাউদ্দিনের কথা বলছি না, অন্য একটা লোকের কথা বলছি। ইদানিং আপনার দলের বিভিন্ন ইস্যু নিয়ে একটা লোক কথা বলে, মানে এর কথাবার্তা এরা দেখে আমার মনে হয় বিশ্ব চালাক ধরনের একটা লোক। কোয়ালিটি সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই লোকটা কি ইদানিং আমি কথাবার্তা বলতে শুনি। এই লোকটার কথা আপনাকে আমি জবাব দেই, এই লোকটার কথা আমি চাই একটু শুনেন আপনারা। যখন আওয়ামী লীগ যখন সিনের বাইরে, তখন তিনি আবার প্রধান নেতা পরপরটা প্রেফার করতে থাকেন। না, এখানেও কিন্তু ভাই ভুল করছেন। পরপরটা তখনও ছিল, পরপরটা এখনো আছে। আমরা আবার অবস্থান থেকে সরে আসি নাই, ডিফারেন্স হচ্ছে এখানে। আমরাও নীতিগতভাবে চাই কেউ দুইবারের বেশি হোক, সেটা না, দুইবারই হোক। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যিনি সরকারে আছেন থিওরিটিক্যালি ধরে নেন যে পরবর্তীতে যে সরকার আসবে, যদি ভালো কাজ করেন একবার হওয়ার পরে তো দুবার হওয়ার প্রশ্নই আসে না। যদি খারাপ কাজ করেন, আর ভালো কাজ করলে সরকার দুবারের মতন হলো জনগণের ভোটে। তারপর থার্ড টাইম একজন আসলেন, যিনি হতে পারে, আমি একটু বলি, এর আগে বিরোধী দল ছিল, কিন্তু আসার পরে তারা ভালো কাজ করলো না। আসার পরে তারা আবার ফ্যাসিবাদী স্টাইলে গুম খুন হামলা মামলা শুরু করলো, মানুষের অধিকার নিয়ে নিল, মানুষের স্বাধীনতা কেড়ে নিল। তাহলে কি আপনি চান সে আবার নতুন করে প্রধানমন্ত্রী হবে? আমি চাই না তো, কারণ বিএনপি তো একটা লোকই নাই, আরেকটা বিএনপি লোকই প্রধানমন্ত্রী হবে। আয়সা, আমি বুঝলাম না, এটা তো বলা হয় না যে এক পর দুইবার এক দল হইতে পারবে না। বিএনপি তো একজন লোক নাই, বিএনপি তো হাজার হাজার লোক আছে না। এই যে তার মানে কি, তার মানে আপনার সংস্থার আর্গুমেন্টটা করছে নেক্সট গভর্নমেন্ট ধরে, যে নেক্সট গভর্নমেন্ট বিএনপি হবে, বিএনপি কে আটকাও। এই কালচার না, এটা বিএনপি আটকানো না তো, বিএনপি আটকানো না। ডক্টর মাহাদি, আপনি ভুল বুঝতেছেন। বিএনপি 50 বছর ক্ষমতায় থাক, 10 জন আলাদা আলাদা লোক থাক, এটা আমার চাওয়া। এবং মাহাদিও এর মধ্যে প্রধানমন্ত্রী হোক, এটা চাওয়া আমার। হ্যাঁ, বিএনপি তো একবারও ক্ষমতা থাকতে চায় না যদি জনগণের ভোট না হয়। জনগণের উপর ছেড়ে দেন, জনগণের ভোট ছাড়া না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। আপনি এটা খুব ভালো বলছেন, জনগণের উপর এটা ছাড়তে হবে। আমি একটু ডক্টর আমি জাস্ট একটু বলি ভাই, লাস্ট আমার কথা, এটা হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়াতে। প্রত্যেকটা রাজনৈতিক দল ওনাদের ইলেকশনের আগে ম্যানিফেস্টোতে দিবেন তারা কি চান। আমরা তো আমাদের ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি দিব পরপর দুইবারের বেশি হবেন না। জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয় তাহলে ভাই সমস্যা। এখন এই মেহেদী আমিন, খালেদ মহিউদ্দিন যে প্রশ্নটা করছে, সে বলে ইতিহাস, মেহেদী আমিন উঠা বলে ভূগোল। খালেদ মহিউদ্দিন উঠা বলছে আমি কেমিস্ট্রির কথা বলি, সে বলে আমি বলবো হিস্ট্রি। কেন আমি কথাটা বললাম? আপনারা একটু মেহেদী আমিনের কথা থেকে আমি একটা কথা বলি। খালেদ মহিউদ্দিন একবারও বলে নাই যে সংস্কার কমিশন একটা রাজনৈতিক দলকে দুইবারের বেশি সরকার প্রদান করতে চায় না। মেহেদী আমিন খুব ভালোভাবে এই কোশ্চেনটা বুঝছেন, না বোঝার কোনো কারণ নেই। এখন মেহেদী আমিন আর্গুমেন্ট করা শুরু করছে, না একটা দল যদি ভালো করে সে পরবর্তীতে নির্বাচিত হবে না। এটা এই কোশ্চেনটা, এই অ্যান্সারটা ইররিলেভেন্ট। মেহেদী আমিন কে আমি জানি না, এই হিজড়া, এই হুবড়ি, এই চালাক চতুর, এই কুপাল ভার কে আমার কোনো ধারণা নাই। কিন্তু এই হিজড়া বলে যে না, আপনারা চাপাতে চাচ্ছেন বিএনপি কে মার্জিনালাইজ করতে চাচ্ছেন। এই মেহেদী না মাহাদি না কোন চাটের বাল, একে আমি চিনি না। কিন্তু এর যদি কেউ জিজ্ঞাসা করে, তাই একটা দল 50 বছর যদি নির্বাচিত হয়ে আসে, কারো কোনো সমস্যা নাই। খালেদ মহিউদ্দিন ক্লিয়ার বলছে যে আপনি প্রধানমন্ত্রী হন, সেখানে অসুবিধা কি? এটা কোনো জবাব তার কাছে নাই। অর্থাৎ কি জানেন, ওই সালাউদ্দিন গু খাওয়া কথা বলছে, মির্জা ফখরুল গু খাওয়া কথা বলছে, এই মেহেদিও গু খাওয়া কথা বলছে। এখন আমি মেহেদের সাবজেক্টটাকে কেন টানলাম? তারেক রহমান সাহেব কতগুলো গু খাওয়া লোকজন তার পাশে রেখে সানিকে রাখছে। যে বেটা ছিল ড্রাইভার অথবা বাথরুম ক্লিন করতো, তারাই বানাইছে এখন তার কমিউনিকেশন ডাইরেক্টর। সে এখন ব্রাহ্মণবাড়িয়া কন্ট্রোল করে, জায়গা জমি দখল করে। এখন
তারাই মেহেদী আমিনরে বসাইছে কোন উপদেষ্টা কইরা আল্লাহ মাবুদ জানে। এখন আমার সমস্যা কোথায়? মেহেদী আমিন কে দিয়া? মেহেদী আমিন কে? মেহেদী আমিন কে? মেহেদী আমিন হয়েছে আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের সাথে সরাসরি কাজ করেছে, আওয়ামী পরিবারের সাথে দুর্নীতির সাথে জড়িত ছিল। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু একটা পরিবারের ছবি দেখ। এই ছবিটা বাঁ পাশে আছে মোস্তফা নামের এক আওয়ামী হুবড়ি, এবং এরপরে তাকাইতে থাকেন মোজাম্মেল আছে, এর ভিতরে আওয়ামী লীগের বহু চোর আছে, এবং তার সাথে এই মোজাম্মেলের পাশে দাঁড়াই আছে ফয়সাল লুসান, অর্থাৎ এই মোস্তফার ছেলে লুসান। এই মোস্তফা এবং লুসান জয় বাংলা বলতে বলতে তারা খাইতো জয় বাংলা, পায়খানা করতো জয় বাংলা, পেশাব করতো জয় বাংলা, পিস্তল লইয়া লাফ দিয়ে পড়তো জয় বাংলা, মানুষ খুন করতো জয় বাংলা, জমি দখল করছে জয় বাংলা, দালালি করছে জয় বাংলা। এখন এই পরিবারটাকে কেন টানলাম? কেন টানলাম? তাকে দেখেন এই পরিবারের সাথে এই ব্যাপারটা কেনা। এই দেখেন মেহেদী আমিন, পলক, ওই মুস্তফা, পিস্তলবাজ ধান্দাবাজ মুস্তফা, এবং তার উপরে বাপাশে তাকায় রয়েছে এই মুস্তফার আর এক ছেলে, পাশে দাঁড়ায় রয়েছে কে? মাহাদি। এখন আমাকে যদি বলা হয় যে তারেক রহমান খুঁজা খুঁজা বাইর করে আওয়ামী কানেকশন, তারেক রহমান খুঁজা খুঁজা বাইর করে তার পাছায় কে আঙ্গুল দেবে, তারেক রহমান খুঁজা খুঁজা বাইর করে তার পুটকিতে কে আটকাবে, তো সেটা কে থামাবে? মেহেদী আমিনরে বাইর করছে। এই দেখেন দালাল, মোস্তফা দালাল, পলক দালাল, তার পাশে মোস্তফা দালালের ছেলে দাঁড়ায় রয়েছে, এবং তার পিছনে মেহেদী আমিন। সে হচ্ছে তারেক রহমানের উপদেষ্টা, পরামর্শদাতা। তো তারেক রহমান কি? সে মঈনুদ্দিন হায়ার করছে, তারে পাছা ফাটায় দিছে, কোমর ভাঙ্গা দিছে, উপদেষ্টা জোগাড় করছে। যে উপদেষ্টারা তারে এই আমেরিকার কতগুলা রিক্সাওয়ালা গেছে, গিয়াস রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা মিজানুর রহমান মিল্টন, রিক্সাওয়ালা হোটেলের ওয়েটার জিলুর রহমান, এরা এই রিক্সাওয়ালারা যখন গেছে সবাই নিউ ইয়র্কে এসে কয় আমরা ভাইয়ারে 2 লাখ করে টাকা দিছি, আমরা সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েছি। বুঝলাম না বিএনপির রাজনীতি এইটা। এখন এসব কর্মকাণ্ড যখন বিএনপি করে তখন তারেক রহমান তার কথাবার্তা শুনবেন, একটু শুনেন কি বলে। হতে পারে আমাদের ভুল ত্রুটি আছে, হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে, হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোনো অনৈতিক কাজের সাথে জড়িত, কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে কেউ যদি অন্যায় করে থাকে আমরা কোনো ডিনাইলের মধ্যে নেই। আমরা এখনো দেখছি, কারণ নাম বলবো না, অনেক রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে, অনেক কান পাতলে আমরা শুনতে পাচ্ছি। বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে? তারা তাদের অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে, যাদের দলের ভিতরে থেকে অন্যায় করছে, যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে, অর্থাৎ আমরা ডিনাইলে নেই। কারণ আমরা বলেছি অন্যায়কারী কোন দলের সদস্য হতে পারে, অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী, কাজী ওটি তার পরিচয়। অন্যায়কারীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, আমরা সামনে এগোতে চাই। সংস্কারের প্রথম একটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করছি, অর্থাৎ অন্যায়কারীর সাথে আমাদের সম্পর্ক নেই। প্রিয় সহকর্মী, কিন্তু এটিই হচ্ছে আপনার প্রিয় দল। তারেক রহমান সাহেব, উইথ ডু অল রেসপেক্ট, আপনার এই কথাটা সর্বৈব মিথ্যা এবং ভণ্ডামির একটা পার্ট। আপনি নিজে জানেন, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আপনি জানেন যে মির্জা আব্বাস কোথা থেকে উঠে এসেছে, কোথায় বসে চাঁদাবাজি করছে, মোসাদ্দেক ফালু কোথা থেকে উঠে এসেছে, কোথায় অন্যায় করছে, গিয়াসউদ্দিন আল মামুন কোথায় অন্যায় করেছে, কোথায় চাঁদাবাজি করেছে, আপনি খুব ভালো করে জানেন। আপনি জানেন আব্দুল আউয়াল মিন্টু কোথায় ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। আপনি খুব ভালো করে জানেন কালা জাহাঙ্গীরের মতো মাস্তান, অমুকের মতো মাস্তান, সেমুকের মতো মাস্তান কোথায় পিস্তলবাজি গুলিবাজি করছে। কাউকেই আপনারা দল থেকে বহিষ্কার করেন নাই। আজকেরও ভারতের যৌথ নাগরিক একটা লোক, অকর্মণ্য একটা লোককে আপনারা মহাসচিব বানায় রাখছেন। আপনারা বলছেন আপনারা দোষ স্বীকার করছেন, কোথায় কোথায় দোষটা স্বীকার করছেন আপনারা? আপনাদেরকে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে আপনার চারপাশে কতগুলো 5-4টা হুবড়ি বসে আছে। কই সানিকে ঠেকাইছেন? ব্রাহ্মণবাড়িয়া জমি দখল করছে, জমি দখল করে বিল্ডিং উঠাইতেছে, ওই বিল্ডিং এর থামাইতে পারছেন কাজ কারবার? আপনি পারেন নাই তো।
তো আপনি কেমনে বলেন যে আমরা অন্যায়কারী? তো অন্যায়কারী তো আপনি বদলে টানেন। সানিকে যেভাবে কোলে তুইলে হাঁটেন, তাহলে আপনি অন্যায়কারীকে থামাইলেন কই? সানির মতো চাকর বাকর যদি বিএনপির নমিনেশন সেল করে, এরপরে আপনারা বলবেন যে আপনারা এখানে অন্যায় থামান, অন্যায়কারী গরু ছাগল বুঝান। আপনারা তো কোথাও আপনাদের অন্যায়কে স্বীকার করেন না। কার দিকে ইঙ্গিত করছেন যে অনেক দলে এইটা আছে বিচার করে না? হ্যাঁ, পরিবারতান্ত্রিক আরেকটা রাজনৈতিক দল আছে তারেক সাহেব, ওইটা নাম আওয়ামী লীগ। আপনি যদি আওয়ামী লীগের দিকে আঙ্গুল জায়গায় থাকেন, দেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কারণ আওয়ামী লীগ যা করছে আপনারা এখন সেটাকে ওভাররুল করার চেষ্টা করছেন, ইজন্ট ইট? আপনার কথা যখন আপনি বলেন যে আপনারা অন্যায়কে রিকগনাইজ করেন এবং সেটাকে সংশোধন করেন, দ্যাট আর কমপ্লিটলি লাইস। আল্লাহর ওয়াস্তে আপনি এই বক্তব্য দেওয়ার আগে 25 বার আপনার চিন্তা করা উচিত ছিল যে এই বক্তব্য আপনার কিনা। আপনি এই ধরনের বক্তব্য কি করে দেন যেখানে আপনার দল কন্টিনিউয়াসলি চাঁদাবাজি, লুটতরাজ, টেন্ডারবাজি, গোলাগুলি, পিস্তল দিয়ে ঘোরাঘুরি সবকিছু করছে? আপনি কি করে বলেন যে আপনার দলের অন্যায় থাকলে সেটাকে আপনি রিকগনাইজ করেন? আপনাকে যদি আমি আবার জিজ্ঞাসা করি, আপনাকে আমি আমার টকশোতে কয়েকবার বলেছি, মির্জা আব্বাস তার পাশে ফালুর ভাই নুরুকে বসাইয়া থ্রেট করে এবং ব্যক্তিগতভাবে ইন্টারনালি সে বলে যে তাকে, ফালুকে, নুরুকে, তার এখানে যত চোর, ডাকাত, বদমাইশ, লুটতরাজ, পকেটমার, চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা আছে তাদেরকে বহিষ্কার করার ক্ষমতা আপনার বা আপনার মায়ের নাই। তারা তো এখনো ক্ষমতায় বসে আছে। তারা তো এখন আপনার দলের নাম বিক্রি করছে। কই, আপনি তো কিছু করেন না। আমির খসরু মাহমুদ চীনের সাথে আপনার দলের সম্পর্ক নষ্ট করেছে, আমাদের দেশের সম্পর্ক নষ্ট করেছিল তাইওয়ানে গিয়ে পাসা মারা দিতে গিয়া। কই, আপনারা তো কিছু করেন নাই। আসলাম চৌধুরী আপনার মেহেদী সাবাদির সাথে বসায় দিয়েছিল মুলা দেখাইয়া হাসিনা পতন ঘটাবে। কই, আপনি তো কিছু করেন নাই। সালাউদ্দিনের মতো অযোগ্য লোক আপনি তারে টাইম এখন ফোকাসে দিতেছেন। কই, আপনি তো কিছু করেন নাই, করছেন না। এখন এই মাহাতেই না একটা বালচল কোথাকার কোন টোকায় তারে নিয়ে বসাইছেন, সে আপনার উপদেষ্টা। আপনার মা একজনকে উপদেষ্টা বানাইছে, আপনার মা একজনকে উপদেষ্টা বানাইছে। সেই উপদেষ্টা কি বলে? আমরা তো ভারতীয়। উপদেষ্টা বলে সে তো ভারতীয়। আমরা তো ভারতীয়। এখন শুনেন মির্জা ফখরুল আপনার বাবা সম্পর্কে কি বলছে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। চিন্তা করে দেখেছেন তারেক রহমান? আপনার দলের মহাসচিব বলে আপনার বাবা 2015 সাল পর্যন্ত বেঁচে থাকলে বাংলাদেশ আফগানিস্তান হইতো, বাংলাদেশ লাইবেরিয়া হইতো। এরপরেও এই শুয়োরের বাচ্চা আপনার দলের মহাসচিব হয়ে বসে থাকে, আর আপনি বলেন যারা অন্যায়কারী তো অন্যায়কারী, তাকে রাখা যায়। কোথায় আছেন? কোন পৃথিবীতে আপনি বাস করছেন তারেক রহমান সাহেব? তারেক রহমান সাহেব, আপনাদের দেশের, আপনাদের দলের সম্পদ কি? আপনাদের দল কেন আজকের বিএনপি এবং আপনারে পাত্তা দেয়, আপনার দলকে পাত্তা দেয়? যে জন্য পাত্তা দেয়, দেখেন কি জন্য আপনার দলের মূল্যায়ন এখনো দেশের জনগণ করতে চায়। বাংলাদেশের এক কিংবদন্তি যার জন্য আপনার দলের এখনো লোকজন জিন্দাবাদ দেওয়ার চেষ্টা করে, ওই কিংবদন্তিকে একবার দেখেন। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশকে গড়ার স্বপ্ন নিয়ে আপনার বাবা বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করেছিল এবং বাংলাদেশের একটা স্থায়ী সরকার, স্থায়িত্ব আনার জন্য আপনার বাবা জীবন দিয়ে গেছে। আপনার বাবা কন্টিনিউয়াসলি দেশের পক্ষে কাজ করেছে। আপনার ওই বাবার জন্য জনগণ এখনো জাতীয়তাবাদী দলের পিছনে আছে। আর সেই আপনার বাবাকে অসম্মান করে এই কুত্তার বাচ্চা কি বলে আবার শুনি। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের
মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না, তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এরপরে মির্জা ফখরুল আপনার দলের প্রধান, আপনার দলের মহাসচিব। আপনার মনে হয় আপনি বলছেন অন্যায়কারী তাকে আমরা রাখি না? কই, মির্জা ফখরুলের তো কিছু হয় না। মির্জা ফখরুল তো ধারে কাছেও যায় না। মির্জা ফখরুল বলছে আপনার বাবা আজকে যদি বেঁচে থাকতো বাংলাদেশ হতো লাইবেরিয়া, বাংলাদেশ হতো আফগানিস্তান। এটা কার কথা? কার না রাখি? ভারতের। আর ওই লোকটাকে আপনারা মহাসচিব করে বসিয়ে রেখেছেন, তাই না? তাই তো তারেক রহমান সাহেব এরপরে লেকচার দেন যে আপনার ওখানে অন্যায়কারীকে আপনি রাখেন না। আপনি শুনেন, বিএনপির পিছনে লোকজন এখনো কেন যায়? কেন যায় বিএনপির পিছনে? বিএনপি তো দল করার মতো আপনারা তেমন কিছু প্রেজেন্ট করেন নাই, তারপরও কেন যায়? শুনুন কেন যায়। আমরা সকলকেই বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না। শুনেছেন? শুনেছেন? আপনার মা এবং আপনার বাবা প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদী। প্রকৃত বাংলাদেশকে 20 কোটি মানুষের জন্য ওনারা উপহার দিতে চেয়েছিলেন একটা সফল রাষ্ট্রকে, যাতে দেশের জনগোষ্ঠী এই রাষ্ট্রের উপরে, রাষ্ট্রের স্ট্রাকচারের উপরে তারা যেন নির্ভর করতে পারে। আপনি কি করছেন? আপনার দল আজকে কি করছে? আপনার বাবা বলছে প্রত্যেকটা গাছের রাস্তার পাশে গাছ লাগাতে হবে, আর আপনারা কি বলছেন? প্রত্যেকটা রাস্তায় চাঁদাবাজি করতে হবে। আপনার বাবা বলছে প্রত্যেকটা ঘরে মহিলারা কুটির শিল্প করবে। আপনারা কি করছেন? প্রত্যেকটা মহিলাকে দিয়ে সোশ্যাল সামাজিক পতিতাবৃত্তি করাচ্ছেন। আপনার বাবা বলছে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। আপনারা কি করছেন? দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন জাত ক্ষমতার জন্য। এরপরে বলবেন আপনারা আপনার বাবার এবং মায়ের রাজনীতিকে শেয়ার করেন নাকি? আমি তো দেখি না, আমি দেখি না আপনারা আপনার বাবা এবং মায়ের রাজনীতিকে আপনারা শেয়ার করেন। আমি জানি না কোথায় আপনারা আছেন। আপনারা জনগণের পালস বুঝেন না। দেখেন, ভারতীয় নাগরিক মির্জা ফখরুল কথা বলতে গেছে, লোকজন তার কথাও শুনে না, তাকে এখন লোকজন খেদাইয়া দেয়। দেখেন, দেখেছেন দেখেছেন এই মির্জা ফখরুল একজন ইনএফেক্টিভ ইনফিলট্রেটেড ক্রিমিনাল, যে আপনার বাবাকে ছোট করছে, আপনার মায়ের ভীষণকে ছোট করছে, আপনার দলকে ছোট করছে, আপনার দলকে বিতর্কিত করছে, আপনার নীতিমালাকে বিতর্কিত করছে। এখন তারে সরাবেন কারে দিয়ে? সালাউদ্দিন, এই কক্সবাজারের বালচো। আপনারা তো আপনাদেরই শত্রু। এদের মতো দলের নেতা থাকলে আপনার তো শত্রুর দরকার নাই। এরাই আনাপ আপনাদেরকে ডিস্ট্রয় করার জন্য। এবং পরে বলবেন আমরা ভুল লোককে সিলেকশন করছি। মাহদি আমিন, মির্জা আব্বাস, লোকজন দেখে কোশ্চেন করে মাহদি আমিন নাকি আপনার কাছে সেল করছে, সে পিএইচডি করছে। কোন ইউনিভার্সিটি থেকে, কোন সাবজেক্টে, তার ডিজার্টেশনের সাবজেক্ট কি ছিল জিজ্ঞাসা করছেন? ইন্টারভিউ করছেন? তার ভীষণ কি? সে কি বিশদ ছিল? বলেন যে কোনো মিল্টনের লগে একবার ইন্টারভিউতে আসতে। আর আমার এই শোতে আসার জন্য হ্যারামনা যদি না থাকে, বলেন কোন একটা জায়গায়, যে কোনো ইন্টারভিউতে পৃথিবীর যে কোনো জায়গায় আপনার দলের যে কোনো নেতা বলেন যে কোনো মিল্টনের সাথে একবার বসতে। আমি বলে দেবো এটা কোন জায়গার দালাল, আমি বলে দেবো এটা কতটা কোয়ালিফাইড। তো কোথায় যাবেন আপনারা? আপনার দল এখান থেকে কোথায় পৌঁছবে? আমি তো দেখি না আপনাদের অস্তিত্ব কোথায় গিয়ে ঠেকবে। আমি তো দেখি না কোথাও গিয়ে আপনাদের ঠেকানোর মতো কাজ করে। একটা কথা আপনার মা বলে গেছে, আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি। এই কথাটা আপনার মাথায় কি ঢুকেছে যে আপনারা কতগুলো বেঈমানকে আশ্রয় দেন? এখন বেঈমানদের আদর করবেন। বেঈমানরা চকলেট আবার মাইয়ার জামাই, বেঈমানরা
ডন ভাইয়া বেঈমানরা, আপনার চাচাতো ভাই না সরি আপনার চাচাতো ভাই বাবার দিকে কেউ আসে নাই, কারণ জিয়া পরিবারের কোনো একটা লোক আপনাদের বিএনপি রাজনীতিতে নাই, সব আছে আপনার মাতৃকুলের, সব বিশ্বাসঘাতক বেঈমান হারামজাদার দল, সব আপনার পাখিটারে খোসা করে রাখছে। আপনার বাবার দিকে কেউ আসে নাই, কেউ আসে নাই আপনার বাবার দিকে, কিন্তু মায়ের দিকে দুর্নীতিবাজ, লোভী, জচ্চর, হারামজাদা, শুয়োর প্রত্যেকটাকে আপনি পুনর্বাসন করেছেন আপনার দলে। একটা লোক যোগ্য যাকে আপনারা আনেন নাই আপনার দলে, এনে কতগুলো হুবড়ি জোগাড় করেছেন, ইটার জোগাড় করেছেন, জচ্চর জোগাড় করেছেন। মির্জা আব্বাসের মতো এক দপ্তরের ছেলেকে দিয়েছেন ঢাকা নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক যেমনি হাসিনা মানি ঢাকা নিয়ন্ত্রণ দিয়েছিল নুরুন নবী চৌধুরী শাওনের মতো আরেক বিশ্বাকে। আপনারা এই ধরনের কাজ করবেন আর আপনারা আমার কাছ থেকে আশা করবেন আমি যেন আপনার প্রশংসা করি? নো ওয়ে, ফাক, আমি এটা প্রশংসা করব না। আমি আপনাকে বহুবার বলছি, অ্যালাউ মি টু প্রেজ ইউ, আমাকে সুযোগ দেন আমি যেন আপনার প্রশংসা করি। কই আমাকে সুযোগ তো আপনারা দিচ্ছেন না, আমাকে শুধু ক্রস রোডে দাঁড় করায় দেন আপনাদের পাছার কাপড় উদ্ধার কইরা। যখন আমি গালি দেওয়া শুরু করি তখনই গালি নিতে পারেন না আপনারা, আপনাদের 14 গোষ্ঠী তখন ঝাঁপাই পড়ে, হ্যাঁ যে কমিউনিটি আমাদেরকে গালি দিছে। কি হলো আপনাদের? আপনাদের জীবন কোথায় যাবে? আমি তো বুঝি না আপনাদের জীবন কোথায় যাবে, আপনাদের দল কোথায় যাবে। আপনি যেটা যেভাবে তাসের ঘর সাজাতে চাচ্ছেন মাহাদি আমিনের মতো বালচল দিয়ে, তাসের ঘর তো ভেঙে পড়বে। যে তাসের ঘর সাজাইছে ফালুর মতো বালচল রে দিয়া তাসের ঘর ভেঙে যাবে। যে তাসের ঘর আপনি সাজিয়েছেন মির্জা আব্বাসের মতো 2 টাকার চাঁদাবাজ পকেটমার, তাকে দিয়ে ওই তাসের ঘর ভেঙে যাবে। ওই তাসের ঘর থাকবে না, ওই তাসের ঘর থাকার কোন রিজন নাই। আর আপনি ওটার উপরে ভরসা করে বসে আছেন। আপনার এক পছন্দের মানুষ আপনাকে পাছা ফাটাইয়া দিচ্ছে পিটাইয়া, এরপরের স্টেপ আছে আপনাকে অ্যাসাসিনেট করবে, আপনাকে গুলি করবে। ভয় আপনি দেশে যাচ্ছেন না, এটা এখন দেশে সবাই জানে। আপনি ভয়ে আপনি দেশে যাচ্ছেন না, কারণ আপনার দলের খড়িরা আপনাকে দেশে যেতে দিচ্ছে না। আমি আপনাকে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেইল করা শুরু করেছিল সেজন্য আয়না ঘরে না যায়। ডক্টর ইউনূস তার হেড আপ দেখাইছে আয়না ঘরে গিয়া। আপনি একটা হেড আপ দেখান, যান বাংলাদেশে যান, আপনাকে গ্রেফতার করলে করুক, কোটি কোটি লোক আপনাকে বাড়ি নেমে আসবে। যান না, আই ডেয়ার ইউ, জাস্ট গো। জননেতা হবেন, যান ওখানে যান, দাঁড়ায় যান ওইখানে গিয়া। দর্শকবৃন্দ, আরো কয়েকটা বিষয় আমি কথা বলতে চাই। ও বাই দ্য ওয়ে, তারেক রহমান সাহেব, আপনার মা বুঝাচ্ছে কতগুলো বেঈমান, কতগুলো সাপ উনি আশ্রয় দিয়েছেন। মির্জা আব্বাসের মতো সাপকে উনি দুধ কলা দিয়ে পুষেছে, মোসাদ্দেক খানুর মতো সাপকে উনি দুধ কলা দিয়ে পুষেছে, নুরুর মতো সাপকে দুধ কলা দিয়ে পুষেছে, এবং পোষার পরে উনি দেখেছেন এই বেঈমানদের। শুনুন আপনার মা কি বলে। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, সেই জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। শুনেছেন তারেক রহমান সাহেব? শুনেছেন আপনার মা কি বলেছে? এই কথাটা কি কোনো মূল্যায়ন করেন আপনি? আপনার বাবার বক্তব্য শুনে আজও মানুষ কাঁদে, আর আপনার বক্তব্য শুনলে মানুষ হাসে। ডিফারেন্সটা কি আপনি বুঝেন? এটা কি আপনি বুঝেন তারেক রহমান সাহেব? একটু বোঝার চেষ্টা করেন। তারেক রহমান সাহেব, এটা আপনার দোষ না যে আপনি রাজনীতি বুঝেন না, এটা আপনার দোষ না যে আপনি দূরদৃষ্টি না, কিন্তু আপনার দোষ কোনটা জানেন? ইউ সারাউন্ড ইউরসেলফ উইথ সাম ব্যাড পিপল। কতগুলো চালাক চতুর ফালতু লোককে দিয়ে আপনি চারিদিক ভরে রাখছেন, চাকর বাকর শ্রেণীর কতগুলো লোকজনকে দিয়ে আপনি ভরে রাখছেন, অযোগ্য অথর্ব কতগুলো লোকজনদেরকে দিয়ে আপনার চারপাশ ভরে রাখছেন। আপনার দোষ ওখানে। গত 17 বছর আপনি ভুল করেছেন। সবাই বলছে আপনি নাকি লন্ডনে এসে প্র্যাগম্যাটিক হয়েছেন, দূরদৃষ্টি হয়েছেন, আপনার পরিবর্তন হয়েছে। নো, আই ডোন্ট থিংক সো। মানুষ হিসাবে আপনার পরিবর্তন হতে পারে, কিন্তু রাজনৈতিক ভাবে আপনার ভিতরে কোনো ম্যাচুরিটি প্রবেশ করে না। স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম ক্রিমিনাল, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম ইডিয়েট, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম কোল্ড কিলার, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই র। আপনার রাজনৈতিক প্র্যাগম্যাটিজম কোথায়? যারা বলে আপনার পরিবর্তন হয়েছে, হোয়ার? আই ডোন্ট সি দ্যাট, আই হ্যাভেন্ট সিন দ্যাট ইয়েট। আর একটা কথা আপনাদেরকে আমি যখন কথায় কথায় বলি যে আপনার দলের প্রত্যেকটা লোক একটা জায়গায় আরো একটা জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন। আপনার এখানে দলের কোনো মুখপাত্র নাই। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা আর্ন করেন, চান্দাবাজি করেন, টেন্ডারবাজি করেন, যা কিছু করেন,
একটা মুখপাত্র রাখতে পারেন না যারা আপনার দলের নীতিমালা সম্পর্কে ব্যাখ্যা করবে? আপনি কি দলের সব কুত্তার বাচ্চাদের বলে দিতে পারেন না যে কোন নীতির উপরে তোমরা কোনো মন্তব্য করবা না, অ্যাকসেপ্ট ওই মুখপাত্র? এটা পারেন না? এই কথাটা আপনাকে কেউ বলে নাই, কেউ শিখায় নাই? কোন একটা বাল রাখছেন না হুমায়ুন, কোন একটা বাল? আমি যদি পেশাব করি আমার মুখ খাওয়ার যোগ্যতা ওই হুমায়ুনের নাই, তারে বানাইছেন আপনি কূটনৈতিক উপদেষ্টা। আহা, কূটনৈতিক উপদেষ্টা এই হুমায়ুন। ডোবার জন্য আর কিছু আছে আপনাদের? আছে নাকি আপনাদের? আমাদের বিশ্বাস জনতার জাগরণেই বদলাবে রাজনীতি।